দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় চিকুনগুনিয়া, চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার রিফাত আল ইমন, কনসালটেন্ট মেডিসিন, ডিএনসিসি হাসপাতাল, মহাখালী। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন এই যে সময়ে গরম পড়ছে, বর্ষার এই সময়ে দেখা যাচ্ছে ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়ার কিন্তু প্রকোপ বেড়েই চলেছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এবং ঢাকাতে দেখা যাচ্ছে ঘরে ঘরে কেউ না কেউ, আমাদের পরিচিত কেউ না কেউ এই রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগ কেন হয়, চিকিৎসা কি, করণীয় কি, এই সব বিষয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন ডাক্তার রিফাত আল ইমন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাদের কাছে প্রথমে আসলে জানতে চাচ্ছি, ডিএনসিসি হাসপাতাল একটা বিশেষায়িত হাসপাতাল। আমরা জানি যে করোনার সময় থেকে আমরা দেখে আছি, এখন ডেঙ্গুতে এবং চিকুনগুনিয়ায় এগুলিতে আপনি চিকিৎসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। একটু যদি বলতেন চিকুনগুনিয়া, এই যে একটা শব্দ এখন সকলে আমরা জানছি, চিকুনগুনিয়া আসলে রোগটা কি? আচ্ছা, চিকুনগুনিয়া রোগটি মূলত একটি ভাইরাসজনিত রোগ আর কি। ডেঙ্গু যেরকম এডিস মশার কামড় হয়ে থাকে, চিকুনগুনিয়া ভাইরাসটিও এডিস মশাই বহন করে। এই এডিস মশাটি কামড়ের মাধ্যমে যখন আমাদের শরীরে চিকুনগুনিয়া ভাইরাসটি প্রবেশ করায়, তখন চিকুনগুনিয়া রোগ হয়ে থাকে। এই একই মশা যখন আবার ডেঙ্গুর ভাইরাসটি বহন করে, তখন আবার ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তার মানে এই দুইটা হচ্ছে একই মশা বাহিত, কিন্তু দুটি ভিন্ন ভিন্ন রোগ। একজনের শরীর থেকে যেটা বহন করে নিয়ে যাচ্ছে সেটা এডিস মশা, কিন্তু উনি ওই মশাটা যে সময় যে ভাইরাসটি ক্যারি করে তখন সেই রোগটা হয়। আচ্ছা, এটা আসলে কোন সময়, এটা কি এই সময় বর্ষার সময় বা এই সময়ে কি হয় বেশি? ডেঙ্গুতে যেরকম একটা সিজনাল একটা বিষয় থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু লাস্ট আউটব্রেক হয়েছিল চিকুনগুনিয়ার 2017 সালে। মাঝখানে কিন্তু এরকম এত তীব্র আকারে বা মারাত্মক আকারে বা মহামারী আকারে আমরা কিন্তু সেরকম পাইনি। হয়তো স্ক্যাটার্ড কিছু কেস ছিল, প্রতি বছর হয়তো 80 থেকে 90 বা 100টা কেস হতে থাকতো। কিন্তু এই বছর 2025 সালে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াও মহামারী আকারে মোটামুটি ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এই যে চিকুনগুনিয়ার এটা আসলে লক্ষণ কি? আচ্ছা, চিকুনগুনিয়ার আমরা যে খাঁটি বাংলায় যদি বলি, এটার একটা নাম হচ্ছে ল্যাংড়া জ্বর। তার মানে চিকুনগুনিয়া প্রথম কথা জ্বর তো থাকবেই, কিন্তু ডেঙ্গুতে যেরকম তীব্র জ্বর হয় 103-104 এরকম জ্বর হয়ে যেতে পারে, চিকুনগুনিয়াতে এরকম তীব্র জ্বর হতে পারে, কিন্তু জ্বরটা ভ্যারি করতে পারে। কারো 100 ডিগ্রি থেকে 104 ডিগ্রি 5 ডিগ্রির মধ্যে হতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, চিকুনগুনিয়াতে প্রচণ্ড ব্যথা হয়। এই ব্যথাটার সাথেও ডেঙ্গু জ্বরের কিছুটা পার্থক্য আছে। যেমন ডেঙ্গুতেও কোমর ব্যথা হয়, কিন্তু চিকুনগুনিয়াতে কোমর ব্যথাটা এত বেশি হয়, রোগীরা বলে যে আমরা বিছানা থেকে উঠতে পারছি না। সকালে ঘুম থেকে উঠবো যখন, ওঠার পরে তারা দেখা যায় বিছানা থেকে উঠে পা ফেলতে পারছে না, হেঁটে যে ওয়াশরুমে যাবে সেটা করতে পারছে না। এর পাশাপাশি অস্থিসন্ধিতে ব্যথা হয়, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে গিটে গিটে প্রচণ্ড ব্যথা হয়। এর সাথে তীব্র মাথা ব্যথা, ঘাড় ব্যথা আর সারা শরীরে ব্যথা তো আছেই। তার মানে চিকুনগুনিয়াতে ব্যথার পরিমাণটা ডেঙ্গুর চেয়ে একটু বেশি হয়। আচ্ছা, খুবই সুন্দরভাবে বলেছেন। আর যে জ্বরের যে বিষয়টা বলেন, সেটা কি চিকুনগুনিয়া থেকে অনেক বেশি হবে, না অল্প জ্বরের সাথে তীব্র ব্যথা নিয়ে হতে পারে? এটাও একটু একটু রোগী থেকে রোগীতে কিন্তু পার্থক্য হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের মাত্রাটা হচ্ছে 100 থেকে 100, মানে মৃদু জ্বর কিন্তু শরীর ব্যথা। আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 104-5 পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছে একদম প্রথম দিন থেকেই, এবং দেখা যাচ্ছে যে প্যারাসিটামল দিলে হয়তো জ্বরটা একটু কমছে, কিন্তু আবার প্যারাসিটামলের ইফেক্টটা চলে গেলেই জ্বরটা আবার চলে আসছে। আচ্ছা, এটা যে সব বয়সীকে হয়, মানে শিশুদেরও কি হতে পারে বা বৃদ্ধদেরকে হতে পারে? আসলে মশা যাকে কামড় দিবে তারই হতে পারে। মশা তো আর বয়স দেখে আর লোক দেখে কামড়াবে না, সুতরাং সবারই হতে পারে। আচ্ছা, এটা একটু যদি বলতেন যে এটার সাথে যদি ধরেন অন্য কোনো রোগ থাকলো, কারো ডায়াবেটিস রয়েছে, তাদের কিডনি রোগ রয়েছে, তাদেরকে কি কোনো জটিলতা করার সম্ভাবনা আছে কিনা? সাধারণত যাদের আমরা যেটা বলি মেডিকেল ভাষায় কোমরবিডিটি বা অন্য কোনো রোগ আছে, দীর্ঘমেয়াদী রোগ, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্টের রোগ আছে বা কিডনি রোগ আছে, তাদের দেখা যাচ্ছে যে এই ধরনের রোগের জটিলতাটাও বেশি হচ্ছে। পাশাপাশি এই ধরনের এই চিকুনগুনিয়াতে যদি তারা আক্রান্ত হয়, তারা একটু বেশি ভুগছে আর কি। অতএব কোমরবিডিটি থাকলে এই রোগে মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। আরেকটা বিষয় যেটা আমরা ডেঙ্গুতে অনেক ক্ষেত্রে দেখা যায়, সবাই খুব সতর্ক থাকেন, আমাদের রোগীরা এসব রক্তের পয়েন্ট কত, মানে প্লেটেলেট, সেই যে প্লেটেলেটের যে বিষয়টা চিকুনগুনিয়া থেকে সেটা কমে যেতে পারে কিনা? এখানে খুব মজার বিষয়, যেহেতু দুইটা একই ভাইরাসজনিত রোগ, একই মশা কামড়ে হয়,
তো দুটার মধ্যে কিন্তু ইনিশিয়ালি পার্থক্য করাটা আসলে খুব কঠিন। দুটোতেই প্লাটলেট কমে, তবে ডেঙ্গুতে যেরকম প্লাটলেট কমে যায় চিকুনগুনিয়াতে কিন্তু অত মারাত্মকভাবে প্লাটলেট কাউন্ট কমে না। তো আপনার ভাষায় বলতে গেলে প্রথম দিকে যদি রক্ত পরীক্ষা করে তরুণ চিকিৎসকরা বা এমনিতে ইনিশিয়ালি দেখা যাচ্ছে প্রথমে 1 দিন 2 দিন 3 দিন খুব বেশি আসলে পার্থক্য করা যাবে না, একদম যখন প্লেটলেট কমার সময় হয়ে যায়। কিছু পয়েন্ট আছে, যেমন দেখা যায় যে সিবিসিতে আমরা যে টেস্টটা করি দেখা যায় যেটা লিম্ফোসাইট কাউন্ট, যেটা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সিবিসিতে কিছু জিনিসপত্র দেখে আমরা বুঝতে পারি যে চিকুনগুনিয়া আসলে এই যে সিবিসি ছাড়া আর কি কি পরীক্ষা আমাদের করতে হবে বা পরীক্ষাগুলো আমাদের এখানে সহজলভ্য কিনা, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা আলাপ করছিলাম চিকুনগুনিয়াতে আসলে আপনি বলছেন যে রক্তের কিছু বিষয় যে কিছু এখানে পার্থক্য দেখা যায়। আমরা সামগ্রিকভাবে আসলে চিকুনগুনিয়াতে কি কি পরীক্ষা করা হয় বা কিভাবে আমরা শনাক্ত করি? আচ্ছা, রুটিনলি তো আমরা সকল রোগীরই সাধারণত সিবিসি পরীক্ষাটি করি। তো সিবিসি পরীক্ষায় দেখা যায় যে ডেঙ্গুতে দেখা যায় ডাব্লিউবিসি কাউন্ট, যেটা বা সাদা রক্তের যে সাদা অংশটা বলি, যেখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যারা রোগীর এখানে যারা দর্শক রয়েছেন তাদের জন্য বলে হোয়াইট ব্লাড সেল, সেটা লেখা থাকে। তো হোয়াইট ব্লাড সেলটা ডেঙ্গুতে দেখা যায় মোটামুটি 4000-এর চেয়ে নিচে কমে আসে। চিকুনগুনিয়াতেও কমে, কিন্তু এতটা কমে না যতটা ডেঙ্গুতে কমে। আর এখানে আরেকটা হোয়াইট ব্লাড সেলের একটা পোর্শন হচ্ছে আমাদের লিম্ফোসাইট। তো লিম্ফোসাইট কাউন্টটা দেখা যায় চিকুনগুনিয়াতে অনেক বেশি কমে যায়, সেই তুলনায় ডেঙ্গুতে ওরকম কমে না যতটা ইসে কমে। এটা দিয়ে একটা আমাদের যারা চিকিৎসক আছে মোটামুটি একটা পার্থক্য করতে পারে। তবে চিকুনগুনিয়া কনফার্ম করতে গেলে প্রথম 5 দিন, জ্বরের প্রথম 5 দিনের মধ্যে পিসিআর নামে একটি পরীক্ষা আছে, যেটা দিয়ে ভাইরাসটা 100% ডিটেকশন করা যায়। এই পরীক্ষাটি করা যেতে পারে। আর 5 দিনের পর থেকে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়, যে অ্যান্টিবডি, সে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয় 5 নম্বর দিনের পর থেকে। তাহলে 5 নম্বর দিনের পরে যদি কোনো সন্দেহজনক রোগী থাকে তখন আমরা আইজিএম টেস্ট করতে পারি। আর এছাড়া রোগের লক্ষণ অনুযায়ী সাপোর্টিভ কিছু টেস্ট সেগুলো করা যেতে পারে। এই যে পিসিআর এর কথা বললেন যে প্রথম 5 দিনের মধ্যে বা প্রথম দিনেই কি এটা শনাক্ত করা যায়? এটা ভাইরাস শরীরে প্রবেশ করার পর থেকে, মানে লক্ষণ আসার পর থেকে আসলে এটা পজিটিভ। এখানে একটু আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা রয়েছে, প্রায় সময় রোগীদের এটা যে আমরা দেখে থাকি যে জ্বর হওয়ার পরে তার 3 দিন অপেক্ষা করে যে না 3 দিন যাক তারপর পরীক্ষা করে, এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক? আসলে যেমন ডেঙ্গির ক্ষেত্রে NS1 যে টেস্টটি, সেটি কিন্তু জ্বর আসার কয়েক মিনিটের মধ্যেই টেস্ট করলে জ্বর এসেছে মানে তার অ্যান্টিজেন আছে। হ্যাঁ, কারণ হচ্ছে ভাইরাস শরীরে প্রবেশ করার 2 থেকে 3 দিন পরে কিন্তু লক্ষণগুলো আসলে মানুষের শরীরে আসে। তো এই জন্য হচ্ছে যে জ্বর আসার প্রথম দিনেই কিন্তু টেস্ট করে কনফার্ম হওয়ার সুযোগ আছে, যদি আশেপাশে টেস্ট অ্যাভেলেবেল থাকে তার উপর ভিত্তি করে আর কি। আচ্ছা, এই যে বললেন যে পিসিআর টেস্ট, এটা আসলে কেমন সহজলভ্য? এটা কি সব জায়গায় মোটামুটি হয় চিকুনগুনিয়ার ক্ষেত্রে? এটা তো আসলে ডেঙ্গুতে যেমন NS1 টেস্টটি খুব সহজলভ্য, আমাদের সকল সরকারি হাসপাতালে হয় এবং এটি বেশ সুলভ মূল্যও হয় আর কি। কিন্তু পিসিআর টেস্টটি একটু ব্যয়বহুল, এটা আসলে সব সেন্টারেও হয় না, সব সরকারি হাসপাতালেও ওভাবে হয় না। আচ্ছা, এই জন্য আমরা অনেক সময় যেটা করি আর কি, যে রোগীর যদি মনে করি যে লক্ষণ চিকুনগুনিয়ার দিকে, জ্বরের প্রথম দিন NS1 টেস্টটি করে ফেলি, NS1টা নেগেটিভ থাকলে আমরা একটা প্রিজামটিভ ধরে নিই যেটা চিকুনগুনিয়া হলো। এটা তো একটি হলো, কিন্তু এটা মনে হয় না যে 2017 সালে হলো বা গত বছরও যে একেবারে পাওয়া যায়নি তা না, কিন্তু এই বছর তো অনেক পাওয়া যাচ্ছে, সামনে থেকে হয়তো আরও পাওয়া যাবে। কিন্তু এই যে যেহেতু এত ব্যয়বহুল একটা টেস্ট আপনার কাছে, আমরা বিরতির সময় শুনছিলাম যে 3000-4000 টাকা পর্যন্ত নিয়েছে সরকার, যেমন কি একটা বেঁধে দিয়েছে। প্রথম কথা, দুটো বিষয় এখানে জড়িত, একটা হচ্ছে যে NS1 এবং সিবিসি টেস্টের রেট কিন্তু সরকার ফিক্সড করে দিয়েছে, সেরকম এখানে যদি সরকার একটা ফিক্সড করে দেয় এবং সরকারি হাসপাতালগুলিতে আসলে এসব করা যায়। কারণ আমরা করোনার সময় যেসব মেশিন কিনেছিল বা আমরা জানি যে যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য যেসব মেশিন রয়েছে, যে পিসিআর যে মেশিন, সেগুলি দিয়েতে এই টেস্টটা করা যায়। শুধু আমরা সরকার যখন অনেক একসাথে কিনবে টেস্টের কিট, তখন নিশ্চয়ই কম দামে কিনবে, তাহলে সাধারণ মানুষের জন্য একটা আরেকটু সহজলভ্য হবে। আপনার মতে কি? আসলে হয়তো দেখা যাচ্ছে যে অনেক সরকারি মেডিকেল কলেজগুলোর কিন্তু ভাইরোলজি ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, কোভিডের সময় কিন্তু অনেক জায়গায় পিসিআর মেশিনও দেওয়া হয়েছে এবং সেগুলো আছে, কিন্তু জাস্ট যদি এখন সরকারিভাবে কিটটা যদি সংগ্রহ করা যায় তাহলে কিন্তু সরকারি হাসপাতালে, না হলে তো এটা ব্যবহারের মানে অপব্যবহারের ফলে দেখা যাচ্ছে সেগুলো অকেজো হয়ে পড়ে আমাদের দেশে, যেটা আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি। এটা যেটা একটু সুযোগ রয়েছে, আমার মনে হয় সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এটা যে তারা যেন সরকারি পর্যায়ে এবং খুব সহজলভ্য, যেহেতু এত দামি টেস্ট সকলের পক্ষে তো আসলে সম্ভব না, তারা যেন এই বিষয়ে একটু আমাদের নজর দেন, কারণ সামনে তো আরও বাড়বে। এটা যদি একটু বলতেন, এই যে এই টেস্টটা তো করা হলো, এরপর আপনার চিকিৎসা কী দেন আসলে? আচ্ছা, চিকিৎসা মূলত ভাইরাস জ্বরের জন্য যে চিকিৎসা সাধারণত সেটাই।
প্রথম 7 দিনে আসলে চিকুনগুনিয়া আসলে আমরা 3টা ফেজে আসলে ভাগ করি। জি, এই ফেজগুলো যদি একটু বলতেন। প্রথমে আমরা যেটা বলি অ্যাকিউট ফেজ। অ্যাকিউট ফেজ হচ্ছে এটা 1 থেকে 21 দিন পর্যন্ত থাকতে পারে। এরপর সাব অ্যাকিউট ফেজ, ওটা হচ্ছে 21 দিন থেকে 3 মাস পর্যন্ত। 3 মাসের পর হচ্ছে ক্রনিক ফেজ। তো বেশিরভাগ রোগী দেখা যায় আমাদের কাছে আসলে অ্যাকিউট ফেজেই আসলে আসে, মানে প্রথম 7 দিনের মধ্যেই আসে। এই সময় জ্বর থাকে, শরীরে ব্যথা থাকে, অস্থিসন্ধিতে তীব্র ব্যথা থাকে, গায়ে র্যাশ উঠতে পারে, সারা গা দেখা যাচ্ছে র্যাশে ভরে যায়, আর কোনো জয়েন্ট ফুলেও যেতে পারে। তাহলে এরকম যদি মনে হয় তাহলে তো আমরা তখন তাকে চিন্তা করবো যে তার চিকুনগুনিয়া হতে পারে। তাহলে প্রথম দিকে চিকিৎসা হচ্ছে প্যারাসিটামল দিব আমরা জ্বর কমানোর জন্য। ওজন অনুযায়ী এক্ষেত্রে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রেও ডেঙ্গুর মতো একই নিয়ম যে প্রথম 10 দিন আমরা চেষ্টা করব কোনোভাবেই যেন এনএসাইড বা ব্যথার ওষুধ এগুলো যেন না দেওয়া হয়। যদি রোগীর খুব বেশি ব্যথা থাকে তাহলে অনেক সময় ট্রামাডল জাতীয় ওষুধ, এই জাতীয় কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে। আর যেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার, পানি, ওরসালাইন, তরল খাবার যেন খায়, মানে রোগীর হাইড্রেশনটা যেন মেনটেন হয়, এটা খেয়াল রাখতে হবে। আর যদি পাশাপাশি অন্য কোনো সিমটম থাকে সেই সিমটম অনুযায়ী চিকিৎসা। যদি একটু ইচিং থাকে বা চুলকানি থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই প্রথম 10 দিন এনএসাইড দিতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, আর এর পরের ফেজগুলিতে আসলে কি? আর দেখা গেছে কি অনেক চিকুনগুনিয়া রোগীর একটা ভালো পার্সেন্টেজ, মোটামুটি দেখা গেছে যে লাস্ট 2017-এর মানে যদি আমরা মহামারীটা চিন্তা করি তাহলে দেখা গেছে এদের মধ্যে 50% রোগী হচ্ছে দীর্ঘমেয়াদী একটা বাত ব্যথা নিয়ে কিন্তু প্রেজেন্ট করেছে। তারা দেখা যায় যে 1 মাস 2 মাস পরে এই বাত ব্যথা নিয়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা, বিশেষত এখন আমরা যেটা দেখছি যে হাতের মুষ্টিতে ব্যথা, হাঁটুর নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথা। মোটামুটি আপনার কাছে এরকম রোগে পাচ্ছেন? অনেক পাচ্ছি। একটু এই এই ক্ষেত্রে আমার একটু জানা রয়েছে, সেটা হচ্ছে যে যারা একুইট ফেজে আসলে প্রথম যে 21 দিনের, সেটাই কি কন্টিনিউয়াস থাকে না সেটা ভালো হয়ে যায়, কয়েকদিন ভালো থাকে আবার তার ব্যথাটা? সাধারণত দেখা যায় প্রথম 5-7 দিন একটা অ্যাকিউট ফেজে একটা ব্যথা থাকে, তারপর রোগী পুরোপুরি সুস্থ। এরাই 2-3 সপ্তাহ পরে আবার একটা ব্যথার কমপ্লেন নিয়ে আসতেছে, যে তাদের হয়তো 2-3 সপ্তাহ আগে একটা জ্বর ছিল, ভাইরাস জ্বরের মতো 5-7 দিন জ্বর ছিল। এই যে যাদের দীর্ঘমেয়াদী আসলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে 21 দিনের যে একুইট ফেজের কথা বললেন সেটা না, অনেকের ক্ষেত্রে চিকুনগুনিয়াতে ভালো হয়ে যাওয়ার পরও আসলে এই ধরনের দীর্ঘমেয়াদী এই দীর্ঘমেয়াদী চিকুনগুনিয়ার ক্ষেত্রে করণীয় কি, চিকিৎসাকে, এই সব বিষয়ে আমরা আলাপ করব। আমরা আলাপ করছিলাম যে চিকুনগুনিয়াতে আপনি বলছেন যে খুব 21 দিনের মধ্যে যেটা একুইট ফেজ, একটা তো ব্যথা থাকলো, জ্বর থাকলো, এরপরের একটা বড় অংশই দীর্ঘমেয়াদী তাদের বিভিন্ন ধরনের জটিলতা হয়। জটিলতাগুলি কী কী এটা যদি একটু বলতেন, বা কোন কোন জয়েন্টে হয় বা কোন জয়েন্টে বেশি হয়, আর কাদের কাদের হওয়ার এই ধরনের জটিলতা সম্ভাবনা বেশি? আমরা বিরতি সবাই শুনছিলাম যে আপনার একটা দীর্ঘ এটার গবেষণা রয়েছে, তার আলোকে যদি একটু বলতেন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তাদের আসলে সাব অ্যাকিউট ফেজ মানে দীর্ঘমেয়াদী একটা বাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন হচ্ছে যাদের মহিলাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বয়স যদি 45-এর বেশি হয় তাদের বেশি একটা সম্ভাবনা থাকে। যাদের অন্য কোমরবিড কন্ডিশন যেমন হাইপারটেনশন, তারপর হচ্ছে ডায়াবেটিস, কিডনি সমস্যা, তাদের একটা হওয়ার চান্স থাকে বেশি। আর যারা আগে থেকে অন্য কোনো রিউমেটিক ডিজিজে ভুগছেন, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসিলি, গাউট, এই ধরনের রোগে ভুগছেন, দেখা যায় যে তাদের এই দীর্ঘমেয়াদী বাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, কোন কোন জয়েন্টে হবে, এমন কোন ইয়ে আছে যে কোমরে হবে, হাতে হবে, পায়ে? এখানে টিপিক্যালি রোগীরা কিছু টিপিক্যাল কমপ্লেইন করে, যেটাতে আসলে খুব সহজেই বোঝা যায় যে তারা আসলে পোস্ট চিক আর্থ্রাইটিস বা চিকুনগুনিয়ার পরে বাত ব্যথায় ভুগছে। এটা হচ্ছে তারা স্পেসিফিক জয়েন্টে কি বেশি হয়, এমন কি হয়? যেমন তারা রিস্ট এবং হাত, তারা বলে যে তারা হাত মুট করতে পারছে না, হাতটা একদম টাইট হয়ে যায়, স্টিফ হয়ে যায়। আর হাঁটুর নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথা থাকে, নি জয়েন্টে প্রচণ্ড ব্যথা থাকে, অ্যাঙ্কেল জয়েন্ট বা হাঁটুতে আমাদের গোড়ালি বলি যেটাকে, গোড়ালিতে প্রচুর ব্যথা থাকে। এবং ইন্টারেস্টিংলি দেখা যায় গোড়ালির ওই জায়গাটা ফুলে যায় এবং পায়ের যে উপরিভাগটা আছে ওই জায়গাটা ফুলে যায়, কারো কারো ক্ষেত্রে একটু লালচে ভাবও হয়ে যেতে পারে। তো এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে এটা হয়তো বা উনি হয়তো আগে চিকুনগুনিয়াতে ভুগেছেন। আচ্ছা, এই যে এই প্রসঙ্গে হঠাৎ করে আমার এটা মনে পড়লো যে ধরেন প্রথমে কেউ আপনার কাছে আসেনি, আপনার কাছে এসেছে একটা রোগী, আপনি দেখলেন যে এই ধরনের সিমটম রয়েছে, আপনি মনে হলো যে না এটা হয়তো রিউমেটিক হতে পারে কিংবা চিকুনগুনিয়া, সেই ক্ষেত্রে যদি আপনারা টেস্ট করেন যে অ্যান্টিবডিটা, সেটা কতদিন পর্যন্ত আসলে পজিটিভ থাকবে? আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে প্রথমে তো আমরা রোগীর হিস্ট্রি নেই, তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার গত 1 মাস 2 মাসের মধ্যে এরকম কোনো জ্বর হয়েছিল কিনা, যে আপনি 4-5 দিন ভুগেছেন, সাথে র্যাশ ছিল, গিটে ব্যথা ছিল, তখন একটা আইডিয়া পেয়ে যাই যে তাহলে ওই সময় হয়তো সে ভুগেছে। ওই সময় সে যদি কোনো টেস্ট করে থাকে তাহলে সেই রেজাল্টটাও পেয়ে যাই। আর আমরা হচ্ছে চিকুনগুনিয়া অ্যান্টিবডি যে টেস্ট আছে, IgM যেটা,
সেটা কিন্তু জ্বরের 5 দিন থেকে প্রায় 40 দিন পর্যন্ত উপস্থিত থাকতে পারে। তখন আমরা এই টেস্টটাও করতে দিই। তাহলে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যদি দেখি যে আইজিএমটা পজিটিভ, অথবা আইজিজি অ্যান্টিবডি যে টেস্টটা আছে সেটা যদি দেখা যায় আগের চেয়ে 4 গুণ বেশি বেড়ে গেছে টাইটারটা, তাহলে আমরা ধরে নিতে পারি যে তাহলে হয়তো তার আগে চিকুনগুনিয়া হয়েছিল। আচ্ছা, তখন আমরা ধরে নিই যে এটা তাহলে চিকুনগুনিয়া পরবর্তী কারণ এরকম তো আসলে আসতে পারে, তখন হয়তো তার জ্বর ছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটা অনেকে তো চিকিৎসকের কাছে যান না, পরে যখন দেখা যাচ্ছে সে হাঁটতে পারছে না তখন আসেন। এটা যদি বলতেন এই সময় আসলে করণীয় কি, চিকিৎসা পদ্ধতিটা কি? চিকিৎসা হচ্ছে যদি রোগী 3 মাসের আগেই আসে, মানে সাবএকুট ফেজ যেটা আমরা বলি, 21 দিন থেকে 3 মাসের মধ্যে যদি ব্যথা হয়, তাহলে এক্ষেত্রে তাকে স্বাভাবিক আমরা যে এনএসআইড যেগুলো আছে সেগুলো দিয়ে চিকিৎসা করি। এনএসআইড ব্যথার ওষুধ দিয়ে চিকিৎসা করে। দেখা যায় যে তাদেরকে 2 সপ্তাহের ব্যথার ওষুধ বা 1 থেকে 2 সপ্তাহ রোগীর লক্ষণ অনুযায়ী এবং ব্যথার মাত্রা অনুযায়ী দেওয়া হয়। দিলে যদি বেশিরভাগ রোগী এতেই আসলে ইমপ্রুভমেন্ট করে যায়। যারা এগুলাতে ইমপ্রুভমেন্ট করে না তাদের জন্য একটু বিশেষায়িত ওষুধ দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। বিশেষায়িত ওষুধগুলি কি কি, বা এটা সহজলভ্য কিনা? আসলে ওষুধগুলো সহজলভ্যই, কিন্তু ব্যবহারটা সীমিত আর কি, সেভাবে বলবো। মানে এগুলো সাধারণত দেখা যায় যে রিউমাটোলজিক্যাল ডিজিজগুলোতে ইউজ করা হয় সাধারণত। এই সময় কি কোনো ব্যায়াম বা কোনো ফিজিওথেরাপি এর কোনো রোল আছে? আসলে ব্যথায় ফিজিওথেরাপি খুব একটা রোল নাই। ব্যথা যখন কমে আসবে তখন আর কি, যদি কারো জয়েন্ট স্টিফ হয়ে যায়, টাইট হয়ে যায়, তখন আসলে ফিজিওথেরাপির কিছুটা রোল আছে। কিন্তু দেখা যায় যেগুলো ওষুধের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের ব্যথাগুলো চলে যায় এবং মুভমেন্টও নর্মাল হয়ে যায়। আচ্ছা, এটা আমরা তো লক্ষণ নিয়ে আলাপ করলাম, চিকিৎসা নিয়ে আলাপ, কিন্তু সকলে যেটা জানার আগ্রহ সেটা আসলে কি করলে বা কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই রোগ থেকে আসলে বাঁচা যাবে, প্রথম সামগ্রিকভাবে যদি একটু বলেন। যেহেতু মশার কামড়ে এই রোগ হয়ে থাকে, তাহলে মশা যেন আমাদেরকে কামড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে দিনের বেলায় শুলে মশারি টানিয়ে মশারি দিয়ে ঘুমাতে হবে। রাতের বেলাও মশারি ব্যবহার করতে, মানে ঘুমাতে গেলে মশারি ব্যবহার করতে হবে। আমাদের ঘরের আঙ্গিনা, চারপাশ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন এডিস মশার ডিম না পারতে পারে, এডিস মশার ডিম পারে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে। যেমন একটা স্লোগান তো আছে যে 2 দিনের জমা পানি দ্রুত ফেলে দিন, এরকম একটা স্লোগান ছিল। তো এগুলা মানে আশপাশ নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আমি যেখানে বসবাস করব তার চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে মূল কাজ। তারপর হচ্ছে মশার কামড় যদি ঠেকাতে পারি তাহলে রোগটাকেও আমরা আসলে ঘরের ভিতরে যারা থাকবেন, মানে ব্যক্তিগতভাবে আমাদের করণীয় কি ঘরের ভিতরে? এটা ব্যক্তিগতভাবে আমরা যেটা করতে পারি, যেটা বললাম যে অলরেডি দিনের বেলা ঘুমালে মশারি ইউজ করতে পারি, মসকিটো রিপেলেন্ট ইউজ করতে পারি, স্প্রে ইউজ করতে পারি। আর ঘরের মধ্যে যদি কোনো জমা পানি থাকে, যেমন টবের পানি, এসির জমা পানি, বা পরিত্যক্ত কোনো বাসন কোসন থাকলে সেখানকার যে জমা পানি, সেগুলো যদি আমরা রেগুলার ক্লিন করি তাহলে তো মশা ডিম পারতে পারছে না, ফলে রোগটাও আসলে আমরা তাহলে কিন্তু প্রিভেন্ট করতে পারবো। একদম আমরা শেষ পর্যায়ে চলে যাই, হয়তো 40-50 সেকেন্ড পাবো। খুব সংক্ষেপে উত্তর চাইছি যে যদি গর্ভবতী কারো চিকুনগুনিয়া হয়ে যায় সেক্ষেত্রে আসলে করণীয় কি? আসলে এটা আসলে খুবই রিস্কি একটা বিষয়। গর্ভবতী মহিলাদের চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় বাচ্চার যে নড়াচড়া সেটা কমে যেতে পারে, বাচ্চার গ্রোথের সমস্যা হতে পারে, অনেক সময় মিসক্যারেজও হতে পারে। তাহলে যেটা হচ্ছে সরকারি নির্দেশনা, যদি কোনো গর্ভবতী মায়ের চিকুনগুনিয়া রোগ হয় তাহলে তাকে যেন অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করতে হবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার রিফাত আলী মুন্না, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে বলছিলাম, আমরা চিকুনগুনিয়াতে কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে তেমন না, কিন্তু এর দীর্ঘমেয়াদী যে জটিলতা, যে ব্যথা, সেটা কিন্তু থেকে যায়। সুতরাং উনি যেই সব পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন, নিজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। সরকারের বা সিটি কর্পোরেশনের তো একটা দায়িত্ব রয়েছে, কিন্তু একজন নাগরিক হিসেবে কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে যে নিজের বাসার চারপাশ যেন আমরা পরিষ্কার রাখি এবং সময় মতো চিকিৎসকের কাছে গিয়ে কিন্তু শনাক্ত করি কোনটা ডেঙ্গু, কোনটা চিকুনগুনিয়া, এবং নিয়মিত এবং ইনিশিয়ালি যদি আমরা চিকিৎসা নিই তাহলে আমরা সকলেই সুস্থ থাকবো। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।